আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার সাথে এমনটা করবেন না। আমাকে যেতে দিন, আমি মায়ের কাছে যাব। মেয়েটির কান্না শুনে আলভি মেয়েটির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো। মেয়েটি আলভির লাল লাল চোখ দুটো দেখে কান্নার বেগ বাড়িয়ে দিল। আপনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? আমার খুব ভয় করছে। মেয়েটির চোখে পানি দেখে আলভি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে মেয়েটিকে ছেড়ে দুপা পিছিয়ে গেল। আলভি কিছু বলতে চাইছিল, কিন্তু গলা পুরোপুরি শুকিয়ে যাওয়ার কথা বের হচ্ছে না। আলভি অনেক কষ্ট করে বলে উঠল, অলি, তুমি এখানে কি করছো? তুমি এখন যাও প্লিজ। আমি সঠিক কন্ডিশনে নেই, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যাও। অলি উপায়ন্ত না পেয়ে মেঝেতে বসে চিৎকার করে উঠল, কীভাবে যাব? দরজা যে বন্ধ। আলভি নিজেকে কন্ট্রোল না করতে পেরে অলিকে টেনে কোলে তুলে নেয়। আপনি কেন এমনটা করছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। অলি আলভিকে শরীরের সমস্ত শক্তি দিয়ে কিল ঘুষি দিতে লাগলো, কিন্তু আলভির মতো প্রাপ্তবয়স্ক পুরুষের শক্তির সামনে তার শিশু শক্তি নিতান্ত তুচ্ছ বলে গণ্য হলো। আলভি এবার বিরক্ত হয়ে অলিকে খাটের উপর ছুঁড়ে মারল। তারপর নিজেও অলির দিকে এগিয়ে যেতে যেতে নিজের শার্টের বটন খুলতে লাগলো। আমার সাথে এরকম করবেন না, পায়ে পড়ি, আমি বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে অলির অবস্থা খুবই খারাপ। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু অলির কান্নার আওয়াজ এখন আর আলভি শুনতে পাচ্ছে না। সে তাকিয়েছে অলির গোলাপি ঠোঁট জোড়ার দিকে, যেগুলো এই মুহূর্তে তাকে পাগল করার জন্য যথেষ্ট ছিল। আলভি নিজের গায়ের শার্টটা খুলে ফেলে দিয়ে অলির পা ধরে নিজের দিকে টেনে আনলো। অলি আর কিছু বলার আগে আলভি অলির ঠোঁট নিজের দখলে নিয়ে আসলো। প্রচণ্ড ঘৃণায় অলি আলভির ঠোঁটে কামড় দিয়ে বসলো। আলভি ভীষণ রেগে গেল। সে অলিকে ছেড়ে দিয়ে নিজের ঠোঁটে থাকা রক্তটুকু তর্জনে আঙ্গুল দিয়ে চোখ কটমট করে অলির দিকে তাকায়। অলি কিছু বলতে চাইলে আলভি অলিকে খাটের সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, ইউ লিটিল হানিবি, তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? আমাকে ছেড়ে দিন, হাত জোর করছি। নট টুডে। চলো হানিবি, কম্পিটিশন করি, কে কাকে কত বেশি বাইট করতে পারে। বলে একটা শয়তানি হাসি দিয়ে আলভি অলির উপর ঝাঁপিয়ে পড়ল। আলভির এলোমেলো স্পর্শে ছোট্ট অলি ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে উঠছিল, কিন্তু বাইরে সাউন্ড বক্সের শব্দে অলির সেই শরীর চিৎকারগুলো পুরোপুরিভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে। এভাবে চিৎকার করতে করতে এক পর্যায়ে অলি জ্ঞান হারিয়ে ফেলে। সেই সুযোগে আলভি বিনা দ্বিধায় পুরোপুরিভাবে অলির মাঝে নিজেকে হারিয়ে ফেলে। রাত 2:30 বাজে। 3 তলা বিশিষ্ট বাড়ির চারপাশে করা লাইটিংগুলো জানান দিচ্ছে আজ বাড়িতে বিয়ের অনুষ্ঠান। বাড়ির ভেতরে আবহাওয়া বেশ গরম। কিছুক্ষণ আগে এই বাড়ির বড় মেয়ে তিশার মেহেন্দি অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। বাড়িতে থাকা প্রত্যেকটা রুম মহিলাদের দখলে হওয়ায় ফলস্বরূপ ছেলেদের ড্রয়িং রুমের মেঝেতে বেড বিছিয়ে শুতে হয়েছে। ড্রয়িং রুমে সবাই বেঘরে ঘুমাচ্ছে। কারো নাক ডাকার শব্দ কানে পৌঁছাতে অলি চোখ মেলে তাকায়। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে সে এখন কোথায় আছে। অলি ডান পাশে ঘুরতেই আলভির চেহারা দেখে চিৎকার দিতে যাবে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এই লোকটা ঘুম ভেঙে গেলেও আবার আমার সাথে খারাপ কাজ করবে ভাবতে অলি কেঁদে ওঠে। অলি নিজের উপর থেকে আলভির হাত সরিয়ে উঠে বসতে কমফোর্টটা সরে যায়। অলি কান্না ভেজা চোখে আশেপাশে তাকে নিজের জামা কাপড় খুঁজতে লাগলো। সে দেখলো সেগুলো নিচে পড়ে আছে। অলি নিজের চোখ জোড়া মুছে একটা শ্বাস টেনে খাটের বাইরে পা রাখতে সমস্ত শরীর প্রচণ্ড ব্যথা অনুভব করে সেসব সাইডে রেখে সে নিজের কাপড়গুলো তুলে নিল। দ্রুত হাতে কাপড়গুলো পরে আলভির দিকে শেষবারের মতো তাকিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। সে দরজা খোলা হাত দেওয়ার আগে আকস্মিক দরজাটা আপনা আপনি খুলে গেল। দরজার অন্য পাশে থাকা ব্যক্তিটিকে দেখে অলি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। সামনে থাকা ব্যক্তিটি অলিকে অকথ্য ভাষায় গালাগালি করে অলিকে টানতে টানতে কোথাও নিয়ে চলে যায়। অন্যদিকে আসমা বানুর ঘুম ভাঙতে সে নিজের মেয়েকে খুঁজতে লাগলো। অন্য পাশে থাকা নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখলো সে বেঘরে ঘুমাচ্ছে। আমার মেয়েটা কোথায় গেল? এখনও আসলো না কেন? গান বাজনা শেষ হয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল। মনে মনে কথাগুলো বলতে বললে আসমা বানু খোলা দরজাটার দিকে তাকায়। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে দরজা দিয়ে বের হতেই অলি এসে তাকে জড়িয়ে ধরে। অলির এহেন কর্মকাণ্ডে আসমা বানু ঘাবড়ে যায়। কিরে মা, কোথায় ছিলি এতক্ষণ? অলি সব কিছু বলতে চাইলে বলতে পারে না, উল্টে কান্না করতে লাগে। আসমা বানু অলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কী হয়েছে অলি, কাঁদছিস কেন?
কোথায় ছিলি তুই? অলি মাকে ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে চোখ মুছে হাসার চেষ্টা করে বলল, মা, আমি ড্রয়িং রুমে সোফাতে ঘুমিয়েছিলাম। আর তুমি তো জানো আমি একা ঘুমাতে পারি না, তাই ঘুম ভাঙতে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আসমা মনে অলির বাচ্চা কোথায় মুখে হাসি টেনে বলে ওঠে, তখন থাকতে চেয়েছিলাম কেন বলতো? আমি তো জানি তুই বেশি রাত অবধি জেগে থাকতে পারবি না। সরি মা, আমার ভুল হয়ে গেছিল। আমি আর কখনো তোমাকে ছাড়া কোথাও থাকবো না। চারপাশে অন্ধকারের মাঝে দু একটা ডিম লাইট জ্বলছে। সেই আলোতে আসমা বনু অলির চোখের পানি দেখতে পাচ্ছিল। মেয়েটা বিনা শব্দে কান্না করছে। আসমা বনু অলির হাত ধরে রুমের ভিতরে নিয়ে গেল। তারপর অলিকে নিজের অন্য পাশে শুয়ে দিয়ে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। অলি হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের জলগুলো মুছতে মুছতে মনে মনে বলল, আমি আর ঘুমাতে পারবো না মা, আমার ভীষণ ভয় করছে। আমি তোমাকে কিছু বলতে পারলাম না মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। সকাল 8:30টার দিকে আলভির ঘুম ভাঙল। সে ফোনটা হাতে নিয়ে সময় দেখে নিল। তারপর আনমোড়া ভেঙে খাট থেকে নামতে নিজেকে কাপড়বিহীন আবিষ্কার করে বড়সড় ধাক্কা খেল। সে এতটাই চমকে গেছে যে রিয়াকশান দিতে ভুলে গেছে। এর মাঝে তার রাতের কিছু কিছু কথা মনে পড়তে লাগলো। আলভি দ্রুত ফ্লোর থেকে নিজের জামাকাপড় তুলে গায়ে পরে নিল। তারপর ধপ করে খাটের উপর বসে পড়ল। এসব কি করে হলো? আলভি মাথা চেপে ধরে বসে রইল। তার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছে। রাতে কি হয়েছিল আমার সাথে? আলভি আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো। খাটের উপর থেকে কমফোর্টটা সরাতে আলভির চোখ ছানা বড়া হয়ে গেল। বিছানার মাঝে ছোপ ছোপ রক্তের দাগ, তার পাশে একটা নুপুর পড়ে। আলভি নিজের চুল টেনে ধরে মনে করার চেষ্টা করছে এটা আবার কার নুপুর, এখানেই বা আসলো কেমন করে। আলভি নিজের হাত পা চেক করে দেখতে লাগলো, কিন্তু তার হাত পা ঠিকঠাক আছে। আমার তো কোথাও কেটে যায়নি, তাহলে এত রক্ত বা কোত্থেকে আসলো? আলভি রেগে মেগে কম্পোর্টটা ছুঁড়ে ফেলে দেয়। রাতে আমার সাথে একটা মেয়ে ছিল, সেই ব্যাপারটা আমি শিওর, কিন্তু কে ছিল? আর রাতে আমারই বা কী হয়েছিল? আমি কি করছি মেয়েটার সাথে, আর কেনই বা করছি? শিট, আমার কিছু কেন মনে পড়ছে না। আলভি বিরক্ত হয়ে খাটের উপর বসতে তার মা শাহনাজ বেগম আলভির রুমে প্রবেশ করলেন। তাকে দেখে আলভি তড়িঘড়ি করে রক্তের দাগগুলোর উপর বসে পড়ে। এদিকে শাহনাজ বেগম এসে আলভিকে জাগ্রত অবস্থায় দেখে বেশ অবাক হয়। কী ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠলো শুনি? আমার লাটশেপ ছেলেটা সাত সকালে কারো সহায়তা ছাড়া জাগ্রত হলো কিভাবে? আলভি একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকায়। শাহানার ছেলের চেহারা দেখে থতমত খেয়ে যায়। মায়ের এরকম চাহনি দেখে আলভিও ঘাবড়ে গেল। শাহনাজ বেগম কিছু বলার আগে উর্মিলা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। উর্মিলা কারো দিকে না তাকিয়ে বলতে লাগলো, মা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তারপর ভাবলাম তুমি তো আবার তোমার ছেলে বলতে অজ্ঞান, তাই ঘুরে ফিরে এখানেই চলে এলাম। মা, আমি আমার লাল রঙের জামাটা পাচ্ছি না, তুমি একটু খুঁজে দেবে প্লিজ? শাহনাজ বেগম এখনও আলভির দিকে তাকিয়েছে। উর্মিলা মায়ের দৃষ্টি অনুসরণ করে নিজের ভাইয়ের দিকে তাকাতে খিলখিল করে হেসে উঠল। আলভি উর্মিলাকে হাসতে দেখে ভীষণ রেগে যায়। সকাল সকাল দাঁত দেখাচ্ছিস কেন? তুই যে পেতনি তা না দেখলে বুঝতে পারে সবাই। আলভির কথায় উর্মিলা হাসি থেমে গেল। মা দেখলে তোমার লাট সাহেব ছেলে আমাকে কিভাবে বলল? শোনো ভাইয়া, তুই নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখ। আমাকে পেতনি বলা, তাই না? তোকে একদম কান কাটা বাদরের মতো দেখাচ্ছে। ছ্যা ছ্যা ছ্যা। আর তোর মেহেন্দি দিতে ইচ্ছে করছে, তুই আমাকে বলতেই পারতি, আমি তোকে দিয়ে দিব। আমি যদিও বা মেহেন্দি দিতে পারি না, কিন্তু এর থেকে তো ঢের ভালো পারতাম। আমি মেহেন্দি দেবো কেন? ছেলেরা মেহেন্দি দেয় না বুঝলি, তোর মতো পেতনিগুলোই দেয়। উর্মিলা আবারও হাসে। আলভি শুধু পাচ্ছে না বসা থেকে উঠে গিয়ে উর্মিলা গেলে ঠাটিয়ে চর মেরে দিতে। তাকে নিয়ে হাসা, তাই না? বেরা রুম থেকে, নইলে তোর দাঁত আমি ভেঙে ফেলবো। তুই চাইছিস তোর চেহারা এই অবস্থা দেখেও আমি চুপ করে থাকবো? নো ভাইয়া। আচ্ছা ওয়েট, 1 মিনিট। তোর লজ্জা করলো না এভাবে সারা মুখে মেহেন্দি মেখে বসে থাকতে? তোর মেহেন্দি এতই পছন্দ? আমি জানতাম না রে, নাহলে তিশা আপুকে বাদ দিয়ে আগে তোকে মেহেন্দি পরানোর ব্যবস্থা করতাম। আলভি উর্মিলার কথা শুনে তবদা খেয়ে গেল, কিন্তু সে বসা থেকে উঠতে পারছে না। মা, তোমার মেয়েকে নিয়ে যাও তো, নইলে কিন্তু আমি ওর মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। আমার সাথে মশকরা করা? উর্মিলা কিছু বলতে যাবে তার আগে শাহনাজ বেগম উর্মিলাকে থামিয়ে দেয়। একদম চুপ, যা এখান থেকে। উর্মিলা বেগমের ধমক খেয়ে উর্মিলা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। শাহনাজ বেগম দরজা পর্যন্ত এসে ফের আলভির দিকে তাকিয়ে বলল, চেহারার এই অবস্থা নিয়ে নিচে আসিস না।
আমি তো আর উর্মিলার মতো করে বাকি সবাইকে ধমক দিয়ে চুপ করাতে পারবো না। ভালো করে মুখ ধুয়ে তারপর রুম থেকে বেরোস। শাহনাজ বেগম রুম থেকে বেরোতে আলভি দ্রুত পায়ে গিয়ে দরজা লক করে দিল। তারপর সময় নষ্ট না করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে তার চোখ জোড়া কপালে উঠে গেল। তার ডান হাতের মেহেন্দি রং লেগে আছে। উজ্জ্বল ফর্সা চেহারা লাল রং একদম ফুটে উঠছে। আলভি এক হাত দিয়ে নিজের গাল স্পর্শ করে নিজেই নিজেকে জিজ্ঞাসা করলো, আমার ডান গালে মেহেন্দি লাগলো কীভাবে? তার মানে যেই মেয়েটা রাতে এই রুমে ছিল তার হাতে মেহেন্দি ছিল। আমি কি করছি মেয়েটার সাথে? ভাবতে আলভির গলা শুকিয়ে গেল। আমি কি করে একটা অপরিচিত মেয়ের সাথে কিছু করতে পারি? ওয়েট, রিফাত গেল কোথায়? আমার মনে আছে ওর দেওয়া ড্রিঙ্কসটা খাওয়ার পরে আমার মাথা ঘোরাচ্ছিল। তারপর থেকে আমার আর কিছু মনে পড়ছে না। ও গড, ও বন্ধু হয়ে আমার সাথে এরকমটা করতে পারলো? আলভি ঘুরে এসে প্রথমে বেডশিট তুলে নিল, তারপর লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসমা মনে ঘুম থেকে উঠে পাশে অলিকে না দেখতে পেয়ে পুরো রুম চোখ বুলালেন, কিন্তু অলি রুমে নেই। অন্য পাশে ফিরে নিজের স্বামীকে খুঁজলেন, কিন্তু তাকেও পেলেন না। আসমা বনু ঘড়ির দিকে তাকিয়ে চমকে গেল। আজকে সে এতবেলা পর্যন্ত ঘুমিয়েছে? আসমা বনু দ্রুত বিছানা ত্যাগ করলেন। অলির শরীর ভালো নেই, সারা শরীর ব্যথায় জর্জরিত। অলি ড্রয়িং রুমের এক কোণায় থাকা চেয়ারের উপর বসেছিল। তখন তার খালাতো বোন ঈশা উর্মিলাকে দিয়ে অলির দিকে এগিয়ে গেল। ঈশা হচ্ছে তিশার বোন, আর উর্মিলা হচ্ছে ঈশা আর তিশার ফুফুতো বোন। তার মানে আলভি তার মামাতো বোন তিশার বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছে। ঈশা অলির গোমরা মুখটা দেখে একটু বিচলিত হলেন। অলি মেয়েটা সবসময় হাসি খুশি থাকে, এক স্থানে এভাবে চুপচাপ বসে থাকার মতো মেয়ে না। ঈশার চাহিদা দেখে অলি নিজের গায়ে পেঁচানো ওড়নাটা আরেকটু জড়িয়ে নিল। কিরে অলি, তুই এভাবে চুপচাপ আছিস কেন? শরীর খারাপ নাকি? অলি জিভ দিয়ে নিজের ক্ষতবিক্ষত ঠোঁটজোড়া ভিজিয়ে বলল, এমনি আপু, ভালো লাগছে না কিছু, সেই জন্য বসে আছি। উর্মিলা অলির ঠোঁটের ক্ষতগুলো লক্ষ্য করে বলল, অলি, তোমার ঠোঁটে কী হয়েছে? উর্মিলা কথা শুনে ঈশা অলির ঠোঁটের দিকে তাকাতে অলি নিজের ঠোঁট আড়াল করে ফেলল। ঈশা চিন্তিত কণ্ঠে বলল, কী হয়েছে দেখি? অলি এদিক সেদিক তাকিয়ে বলল, আমি ওয়াশরুমে থাকা কলের সাথে ধাক্কা খেয়েছিলাম, তাই কেটে গেছে। তুমি চিন্তা করো না আপু। ঈশা আর কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে তার চাচাতো বোন সামনে তাকে ডাক দেয়, তোরা এখানে আছিস? তোদেরকে তিশা গায়ে হলুদের গহনা বানানোর জন্য ফুল আনতে পাঠিয়েছিলাম। ঈশা মিনমিনিয়ে বলে, সরি আপু, আমরা যাচ্ছি। ঈশা চট করে অলির হাত ধরে বলল, চল অলি, তুইও আয়। অলি না বলতে চাইলেও পারল না, তাদের সাথে বাগানে চলে গেল। পুরো 1 ঘন্টা পর শাওয়ার নেওয়ার পর আলভি ওয়াশরুম থেকে বের হলো। হাতে থাকা কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে গিয়ে মেলে দিল। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ভালো করে পরখ করে দেখলো মেহেন্দির দাগগুলো এখনও সামান্য অবশিষ্ট আছে। আলভি হতাশ হলো, সে 1 ঘন্টা যাবৎ এটা তোলার চেষ্টা করছে। নিজের চেহারার অবস্থা খারাপ দেখে আলভির খুব খারাপ লাগছে। নিজের ঠোঁট দুটো পর্যন্ত সঠিক কন্ডিশনে নেই। আমি কি করব বুঝতে পারছি না। এতটা অসহায় জীবনে লাগেনি। আমি কি করব? আমি যে আমার হানিবিকে ভালোবাসি, আমি তাকে ছাড়া অন্য কাউকে যেখানে কল্পনাও করতে পারছি না, সেখানে আমি কি করে একটা মেয়ের সাথে হলাম? এই জীবনে যদি হানিবিকে না পাই তাহলে এই জীবন রাখবো না। তার আগে ওই রিফাতকে কুচি কুচি করে কেটে কুত্তাকে খাওয়াবো। আলভি নিজের পরনে গ্রে রঙের শার্টটা বাটনগুলো লক করে শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করলো। ফোনটা পকেটে নিয়ে রিফাতকে খোঁজার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে আসতে শাহনাজ বেগম ছেলের দিকে এগিয়ে গেল। এভি, ব্রেকফাস্ট করে নে বাবা। আলভি মায়ের দিকে তাকে জিজ্ঞাসা করলো, রিফাত কোথায় মা? ও তোকে বলে যায়নি? আলভি ভুরু কুঁচকে তাকালো, কি বলে যাবে? শাহনাজ বেগম ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, ও তো রাত 1:30 নাগাদ শহরে ফিরে গেছে। বলল ওর নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ পড়েছে, সেই জন্য তো ছেলেটা ওভাবে তড়িঘড়ি করে চলে গেল। মায়ের কথা শুনে আলভি প্রচণ্ড পরিমাণ রেগে গেল। সে রেগে মেগে সামনে তাকাতে অলি, ঈশা আর উর্মিলাকে দেখতে পেল। মুহূর্তে তার দৃষ্টি আটকে গেল গাঢ় সবুজ রঙের টপ স্কার্ট পরিহিত মেয়ে অলির দিকে। অলির কানে একটা ডেইজি ফুল গোজা। অলি আলভিকে দেখে নি, সে তো ঈশার সাথে কথা বলতে ব্যস্ত। কিন্তু যখনই অলি আর আলভির দৃষ্টি মিলিত হলো, তখনই অলির হাত থেকে ফুলের ঝুড়িটা নিচে পড়ে গেল। অলি না চাইতে কাঁপতে শুরু করলো। ঈশা বলে উঠল, এটা তুই কি করলি অলি? ফুলগুলো কেন ফেলে দিলি? অলি মুখে কিছু না বলে ঈশার পেছনে লুকোতে গেল। অলির এহেন কর্মকাণ্ডে ঈশা, উর্মিলা, আলভি তিনজনে অবাক হয়ে গেল। ঈশা অলির হাত টেনে ধরে অলিকে সামনে এনে বলল, অলি, ভয় পাচ্ছিস কেন?
কালকে না এবি ভাইয়ের সাথে আপু পরিচয় করে দিল। উর্মিলা হাসতে হাসতে বলল, আমি শিওর যে অলি তারপরও ভাইয়াকে দেখে ভয় পাচ্ছে। উর্মিলার কথা শুনে আলভি চমকে তাকালো। আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে ভয় পাবে? আশ্চর্য। উর্মিলার হাসির গতি বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া তুই মুখটাকে এরকম করে রাখছিস যে কেউ তোকে দেখে ভয় পাবে। একটু হাসতেও তো পারিস নাকি? শুধু শুধু মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? আলভি এবার অলির দিকে এগিয়ে গেল। ঈশার উদ্দেশ্যে বলল, দেখি তো সর। ঈশা সরতে চাইলে অলি ঈশার পরনের ওড়না টেনে ধরে। অলির রিয়াকশন দেখে আলভি এবার পুরোপুরিভাবে শিওর হলো যে অলি তাকে দেখেই ভয় পাচ্ছে। ভয়ে মেয়েটার চেহারা রক্তবর্ণ ধারণ করছে, সেই সাথে চোখ দুটোতে অশ্রুকণা জমছে। অলি অসহায় চোখে অলির দিকে তাকালো। আলভি অলিকে ভালোবাসে। অলির চোখে থাকা তার প্রতি এই ভয়টা আলভি মেনে নিতে পারছে না। অলি আমাকে দেখে ভয় পাচ্ছ? আলভি পুরো কথা শেষ করার আগে অলি তাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আলভি অলির দিকে তাকাতে দেখলো অলির নিজের পরনের স্কার্ট হালকা উঁচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তখনই আলভির নজর অলির পায়ের উপর পড়ল। সে দেখল অলির বাম পা ফাঁকা, শুধু ডান পায়ে নুপুর পড়া। আলভি মুখ আপনা আপনি বেরিয়ে এলো। শিট! আলভি, তাসনিম মির্জা, আই থিঙ্ক ইউ আপ। এভাবে অলি চলে যেতে দেখে ঈশা অলির পিছু পিছু চলে গেল। অগত্যা উর্মিলাকে নিচে পড়ে থাকা ফুলগুলো তুলতে হলো। আলভির ভাবনার মাঝে তার ফোনে একটা মেসেজ এলো। আলভি ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখা মাত্র তার চোয়াল শক্ত হয়ে যায়। মেসেজ, কিরে বন্ধু, রাত কেমন কাটলো? আহা, ধন্যবাদ দিতে হবে না তো বল। এখনও মেয়েটার প্রতি তোর ফিলিংস কাজ করছে তো? শোন, ওর মতো থার্ড ক্লাস মেয়েরা একবার বেড পর্যন্তই ঠিক আছে, কিন্তু তুই তো সেটা মানতেই চাইছিলি না। কি বলছিলি তুই? যে অলির দিকে কেউ তাকালে তুই নাকি তার চোখ তুলে নিবি, হাত বাড়ালে হাত কেটে ফেলবি। তো এখন নিজের চোখ তোল আর হাত কাট। মেয়েদের দিকে না তাকিয়ে এতদিন নিজেকে বেশ মহান মনে করছিস, এখন নিজেই বুঝবি ওর মতো মেয়েরা আসলে একবার ইউজ করার জিনিস। মেসেজটা পড়েই আলভি সেই নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। আলভি রেগে মেগে ফোনটা ছুঁড়ে মারল। অলির বাবা লিয়াকত হোসেন কাজের লোকের সাথে বাজারের ব্যাগগুলো রান্নাঘরে দিয়ে আসার উদ্দেশ্যে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। তখনই অলির ছুঁড়ে মারা ফোনটা দুর্ঘটনাবশত ছিটকে গিয়ে লিয়াকত হোসেনের মাথা বরাবর লাগলো। আহ! আলভি তো ভীষণ ঘাবড়ে গেল। সে এতটাই ঘাবড়ে গেছে যে নিজের জায়গা থেকে নড়তে পারল না। তার আগে লিয়াকত হোসেন চিৎকার শুনে আশেপাশে থাকা সবাই ছুটে এলো। আসমা বোন রান্নাঘরে বসে বোনের সাথে মিলে সবাইকে ব্রেকফাস্ট এগিয়ে দিচ্ছিল। স্বামীর চিৎকারে সেও ছুটে এলো। কী হয়েছে তোমার? লিয়াকত হোসেন মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ছেন। উপস্থিত সবাই আলভির দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করলো। আলভি বেচারা ঘাবড়ে গিয়ে পুরো ঘেমে গেছে। তিয়াশা মা আমেনা খাতুন আলভিকে জিজ্ঞাসা করলো, আলভি বাবা, ভাইয়া ব্যথা পেলেন কিভাবে? শাহনাজ বেগম এক প্রকার তেড়ে এসে বলল, ভাবি, আপনি আমাকে ছেলেকে কেন জিজ্ঞাসা করেছেন? এবি কী করেছে জানবে যে ওনার কী হয়েছে? আপা, আমি তো শুধু আলভি বাবা এখানে ছিল সেই জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম। উর্মিলা ফুলের ঝুড়িটা হাতে তুলে নিয়ে এগিয়ে এসে বলল, আমি বলছি, আসলে ভাইয়া সব সময়ের মতো নিজের রাগ ফোনের উপর ঝাড়ার উদ্দেশ্যে ফোনটা ছুঁড়ে মারতে সেটা আঙ্কেলের মাথায় গিয়ে লেগেছে। শাহনাজ বেগম ছুটে গিয়ে উর্মিলার কান টেনে দিল। এই বেয়াদব মেয়ে, তোকে কথা বলতে কে বলেছে? কি না কি দেখেছ? আসছে নিজের ভাইয়ের বিরুদ্ধে উল্টোপাল্টা বলতে। আলভি একটা হতাশার শ্বাস ফেলে নিজের এলোমেলো চুলগুলো স্লাইড করতে করতে মাথা নিচু করে বলে উঠল, আসলে উর্মিলা সত্যি বলেছে, আমি আসলে ওনাকে দেখিনি। আমি সত্যিই দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেকে এভাবে ক্ষমা চাইতে দেখে শাহনাজ বেগম সহ বাকিরা সবাই অবাক চোখে তাকায়। আলভি যে এভাবে ক্ষমা চাইতে পারে সেটা কারোরই জানা ছিল না। আলভি হচ্ছে বড়লোক বাবা মায়ের অতিরিক্ত আদরের বিগড়ে যাওয়া একমাত্র ছেলে। যেই ছেলে নিজের ভুল কোনোদিনই স্বীকার করে না, সেই ছেলে আজকে সবার সামনে এভাবে ক্ষমা চাইল। শাহনাজ বেগম এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করতে লাগলো। আলভি বিরক্ত স্বরে বলল, মা, আমি ঠিক আছি, সবার সামনে এরকম করো না। আলভি মায়ের হাত সরিয়ে দিয়ে লিয়াকত হোসেনের সামনে গিয়ে দাঁড়ালো। ইতিমধ্যে অলিও সেখানে উপস্থিত হয়েছে। আলভি একবার অলির দিকে তাকাতে অলির রাগের চেহারা দেখে থমকে গেল। আলভিকে তাকাতে দেখে অলি ইশারায় পিছনে লুকিয়ে পড়ল। আলভি ঈশার উদ্দেশ্যে বলে, ঈশা, দাঁড়িয়েছিস কেন? যা, ফার্স্ট এড নিয়ে আয়। ঈশা মাথা নাড়িয়ে চলে গেল। ঈশা চলে যেতে অলি
মায়ের গা ঘেঁষে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। ঈশা ফার্স্ট এড বক্সে আলভি সেটা নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতে অলি ছো মেরে ঈশার হাত থেকে বাক্সটা নিয়ে নিল। ঈশা আর আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। বাকিরা কেউ বিষয়টা লক্ষ্য করেনি। অলি নিজের কাঁপা কাঁপা হাতে বাবার ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে একটা ওয়ান টাইমার লাগিয়ে দিল। অলি চোখ দুটো ছলছল করছে। মেয়ের চোখে পানি দেখে লিয়াকত হোসেন মুখে হাসি টেনে বলল, আম্মু কাঁদছিস কেন? বাবা ঠিক আছে তো, সামান্য কেটেছে, সেরে যাবে। অলি কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে ঝাঁঝালো কণ্ঠে আলভির উদ্দেশ্যে বলে উঠল, আপনি ইচ্ছা করে আমার বাবাকে আঘাত করছেন তাই না? অলির কথা শুনে উপস্থিত সবাই অলির দিকে তাকালো। আলভিকে দেখলেই অলির ভয় করছে, কিন্তু বাবার এই অবস্থা দেখে তার মাথায় ঠিক নেই। তাছাড়া এতগুলো লোকের সামনে আলভি অলিকে কিছুই বলতে পারবে না। সেই ভরসাতে অলি কথাটা বলে ফেলছে। শাহনাজ বেগম তেড়ে এসে বলেন, এই মেয়ে, এই তুমি কি বললে? হ্যাঁ, আমার ছেলে তোমার বাবাকে ইচ্ছে করে কেন মারতে যাবে? তোমার বাবার সাথে ওর কিছু শত্রুতা? এইটুকু একটা মেয়ে, তোমার সাহস হয় কি করে আমার ছেলের উপর দোষ চাপানো? অন্য সময় হলে অলি চুপ করে থাকতো, কিন্তু বর্তমানে অলি চুপ করে থাকতে পারে না। আমাদের সাথে কিসের শত্রুতা সেটা আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন, কারণ উনি সেই প্রশ্নের উত্তর খুব ভালো করে দিতে পারবে। অলি আলভির দিকে তাকাতে অলির চোখ জোড়া পানিতে টইটম্বর। আর সত্যি বলতে আমিও জানতে চাই আমাদের সাথে ওনার কিসের শত্রুতা। অলি উচ্চস্বরে বলা কথাগুলো শুনে শাহনাজ বেগম চোখ কটমাট করে অলির দিকে তাকাতেই অলি মাথা নিচু করে ফেলল। শাহনাজ বেগম কিছু বলতে গেলে আলভি তাকে থামিয়ে দিয়ে বলল, অলি দেখো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি বললাম তো ভুল করে এরকমটা হয়ে গেছে। আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও। শাহনাজ বেগম বললেন, এবি, তুই কেন বারবার ক্ষমা চাইছিস? ক্ষমা তো এই মেয়ের চাওয়া উচিত। কীভাবে বড়দের সামনে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে। অবশ্য বাবা মায়ের শিক্ষাদানে ঘাটতি থাকলে এরকম হওয়াটাই স্বাভাবিক। এদের মতো মেয়েদের কাছ থেকে ভদ্র ব্যবহার আশা করাটা তো বিলাসিতা। শাহনাজ বেগমের কথা শুনে অলির বাবা মা খুবই কষ্ট পেয়েছে। হ্যাঁ, তারা তাদের মতো অত বড়লোক নয়, তারা মধ্যবিত্ত, কিন্তু তাই বলে কি তাদের শিক্ষা নিয়ে কথা বলবে? অলি উত্তরে কিছু বলতে চাইলে আসমা বানু সবাইকে অবাক করে দিয়ে অলির গালে চড় বসিয়ে দেয়। আকস্মিক এরকম ঘটনা ঘটে যাওয়ায় উপস্থিত সবাই চমকে গেল। অলি গালে হাত দিয়ে কান্না ভরা চোখে মায়ের দিকে তাকায়। এতক্ষণ ধরে আটকে রাখা চোখের পানিগুলো এবার বাঁধ ভেঙে অলির গাল বেয়ে গড়িয়ে পড়ল। তার মা শেষ কবে তার গায়ে হাত তুলছিল সেটা অলির মনে পড়ল না। আসমা বানু অলির হাত চেপে ধরে বলল, অলি, আপার কাছে ক্ষমা চা। লিয়াকত হোসেন কিছু বলতে চাইলে আসমা বানু বাধা দিল। আমার মেয়েকে ক্ষমা চাইতে শিখিয়েছি আমি। অলি, ক্ষমা চা তোর আন্টির কাছে। অলি দু হাতে চোখ জোড়া মুছে নিল। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন বলে মায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অলি দৌড়ে উপরে চলে গেল। আলবির চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে বহুক্ষণ আগে। রাগে দুঃখে তার ইচ্ছে করছে ভাঙচুর করতে, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না। এখন সে কিছু বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। অলি বিছানার সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার কারণ তার ছোট্ট দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। লিয়াকত হোসেন মেয়ের পাশে বসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছে। কাঁদছিস কেন আম্মু? বোকা মেয়ে আমার, তোর মা কি তোকে শাসন করতে পারবে না? এতে এত কান্নাকাটি করার কী আছে? অলি নিজের কান্না থামানোতে পারছে না। সে কীভাবে বোঝাবে সে শুধু মায়ের হাতে চর খেয়ে কান্না করছে না? এমন কিছু আছে যেটা সে সবাইকে বলতে চেয়েও বলতে পারল না। আসমা বানু ধীর পায়ে অলির পাশে মেঝেতে বসে পড়লেন। মেয়েকে জড়িয়ে ধরে আদুরি গলায় বললেন, কান্না করছিস কেন পাগলি? এতটা জোরে মারিনি আমি। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এত নরম মনের হলে চলবে না, শক্ত হতে শেখ। সবসময় বাবা মা থাকবে না তোর সাথে। মায়ের কথা শুনে অলির কান্নার মাঝে মাকে জড়িয়ে ধরল। দেখি এদিকে তাকা। আসমা বানু অলির মুখটা হাতের আজরায় নিয়ে যেই না গালে অলিকে মেরেছিল সেই গেলে ছুঁয়ে দিল। আদর করে দিয়েছি, ব্যথা কমে যাবে, আর কান্না করে না। আসমা বানু অলির চোখের জল মুছে দিল। তখনই তার নজর অলির ঠোঁটের উপর পড়ে। অলির গোলাপি ঠোঁটের মাঝে লালচে দাগগুলো দেখে আসমা বানু চমকে উঠলেন। তোর ঠোঁটে কী হয়েছে? আমি তো তোকে এতটা জোরে মারিনি। অলি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আসলে মা, সকালে ফ্রেশ হওয়ার সময় ওয়াশরুমে কলের সাথে ধাক্কা লেগেছিল, তখন এমনটা হয়েছে। আসমা বানু বিশ্বাস করে নিলেন। অলিকে অবিশ্বাস করার মতো কিছু নেই। অলি একদম চুপচাপ নিজের রুমে বসে আছে। এটা হবারই ছিল। যাকে প্রথম দেখায় এতটা ভালোবেসেছি তার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। অবশ্য তাতে ওর কোনো দোষ নেই। ভেবেছিলাম 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এখন মনে হচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা করে যাবে না। রিফাত বলল, এখন নাকি আমার ফিলিংস শেষ হয়ে যাবে, কিন্তু শালা আমার ফিলিংস আরও বাড়িয়ে দিয়ে গেল।
ওকে একবার পেলে জিন্দা জ্বালিয়ে দেব। আলভির ভাবনার মাঝে তার বড় মামা ছেলে স্বামী রুমে এসলো। এবি ভাই, এভাবে মেয়েদের মতো রুমে বসে আছো কেন? ও বুঝেছি, তুমি নিজের রুমটাকে প্রোটেক্ট করছো, তাই না? আলভি স্বামীর দিকে বিরক্ত চাহিনি নিক্ষেপ করলো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, রুম প্রোটেক্ট করতে যাব কেন? স্বামী বলল, প্রোটেক্ট করতে হবে না। আরে ভাইয়া, বাড়ির একমাত্র তুমি আলাদা একটা রুম পেয়েছো, বাকিগুলোকে দেখো মহিলাদের দখলে। এমনকি আমাদের নিজেদের বাড়িতে আমাদের আশ্রিতাদের মতো ড্রয়িং রুমে থাকতে হচ্ছে। ভেবে দেখো তো, 3 তলা বাড়ির কতগুলো রুম, সেখানে আমাদের জায়গা হলো ড্রয়িং রুমে। স্বামীর কথাগুলো আলভির ভালো লাগছে না, এমনি তার মন মেজাজ ভালো নেই। তখনই তিশা আরও কয়েকজন ছেলে কাজিন আলভির রুমে ঢুকলো। তারা স্বামীরকে ডেকে নিয়ে চলে গেল। স্বামীর আলভিকে তাদের সাথে যেতে বললে আলভি যেতে রাজি হয় না। বিকালবেলা আলভি বিছানায় শুয়েছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। আলভি ফোনটার দিকে তাকিয়ে দেখলো ফোনের স্ক্রিন ফেটে গেছে। অবশ্য তার ফোনের স্ক্রিন বেশিরভাগ সময়ই এরকম থাকে। 19 থেকে 20 হলে সে ফোনটা আছাড় মানে। সকালের ঘটনার পর উর্মিলা ফোনটা কুড়িয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুক্ষণ আগে আলভিকে দিয়ে গেছে। আলভি ফোনটা হাতে নিয়ে নাম্বার না দেখে কলটা রিসিভ করে কানের কাছে ধরল। ওপাশ থেকে তার বেস্ট ফ্রেন্ড দিহান বলে উঠল, কিরে, তোর সাথে যেতে পারিনি বলে এভাবে ভুলে যাবি? দ্যাটস নট ফেয়ার দোস্ত। কতবার কল দিয়েছি, কেটে দিচ্ছিলি। কেন এত রাগ করার কি আছে বলতো? আমি নেই তো কী হয়েছে, রিফাত তো আছেই সাথে, তাই না? আরবি শুয়ে থাকা অবস্থায় বলল, আমার কোনো বন্ধুর দরকার নেই, ফোন রাখ। বলে দিহানকে কিছু বলার সুযোগ না দিয়ে আলভি নিজেই কল কেটে দিল। অন্যদিকে দিহান কিছু বুঝল না, সে তো আলভির মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে বাসে বসেছে। দিহান ব্যাপারটা বোঝার জন্য রিফাতকে কল দিল, কিন্তু রিফাত সকাল থেকে নট রিচেবল। দিহান একটা শ্বাস ফেলে বাসের সিটে মাথা এলিয়ে দিয়ে মনে মনে বলছে, কি জাদু করেছো উর্মিলা আমারে, সারাদিন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে। আই অ্যাম কামিং রাগিনী। আজকে তিশার গায়ে হলুদ, তিশার পরনে হলুদ রঙের শাড়ি, সেই সাথে তাজা ফুল দিয়ে তৈরিকৃত গহনা তো আছে। তিশা পাতে বাকি মেয়েদের পরনে শাড়ির রং লাল। আসমা বোনের রান্নাঘরে বসে নিজের বোনের সাথে হাতে হাতে কাজকর্ম এগিয়ে দিচ্ছে। অলি নিজেদের রুমের খাটের এক কোণে বসে আছে, তার প্রয়োজনের শাড়ি বাকি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অলি ঘাপটি মেরে বসে আছে। মেয়েটি যেন সবার অগোচরে ধীরে ধীরে জড় বস্তুতে পরিণত হচ্ছে। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারছে না। আসমা মনে অলির দিকে ততটা খেয়াল দিতে পারছে না, যার ফলস্বরূপ অলির মনের মাঝে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছে। এই যেমন অলি বারবার সিলিং ফ্যানের দিকে তাকিয়েছে, আমার কি সত্যি বেঁচে থাকা উচিত? অলি মাথা ঝাঁকিয়ে পুনরায় হাঁটুতে মুখ গুছল। অন্যদিকে আলভি সন্ধ্যার পর থেকে অলির সাথে কথা বলার সুযোগ খুঁজছে, কিন্তু বাড়ি ভর্তি লোকদের মাঝে সেই সুযোগ হয়ে উঠছে না। আলভি বুঝতে পারছে তাকে অলির সাথে কথা বলার পরপর একটা সিদ্ধান্ত নিতে হবে। এভাবে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। অলি বাচ্চা মেয়ে, এসবের মাঝে সে কতটা মানসিক অশান্তিতে আছে ভাবতে আলভির অনুশোচনা আরও বেড়ে যায়। আলভি উকিঝুঁকি মেরে দেখল অলি রুমে একাই হাঁটুতে মুখ গুজে বসে আছে। সে রুমে ঢুকতে যাবে তার আগে দেখতে পায় অপর পাশ থেকে ঈশা আর উর্মিলা এদিকে আসে। আলভি তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে চলে যায়। ঈশা আর উর্মিলা রুমে এসে অলিকে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায়। অলি কোমরের নিজ অবধি ছড়িয়ে থাকা চুলগুলো আজ বাঁধনারা এলোমেলো। অন্য সময় অলি চুলগুলো খুব যত্ন করে বেঁধে রাখে। ঈশা কখনো এলোমেলো থাকতে দেখেনি। তবে হঠাৎ কী হলো মেয়েটার? ঈশা অলির মাথায় হাত রাখতে অলি মুখ তুলে চাইল। অলির মুখটা দেখে ঈশা থমকে গেল। অলির মুখটা আজকে অন্য দিনের তুলনায় বড্ড বেশি মায়াবী লাগছে। ঈশাকে দেখা মাত্র অলি নিজের গায়ের ওড়নাটা ঠিক করতে লাগলো। কী হয়েছে বুনু, তুই কেন এভাবে বসে আছিস? বল না আমাকে, তোর কী হয়েছে? উর্মিলা অলির সামনে বসে বলে উঠল, অলি, তুমি সকালের ব্যাপারটার জন্য মন খারাপ করো আচ্ছা, তাই না? প্লিজ তুমি মন খারাপ করো না। দেখলে না মা আমার সাথে কেমন ব্যবহার করছিল। আসলে মা ভাইয়াকে খুব ভালোবাসে, তাই সবসময় নিজের ছেলের পক্ষ নেয়। তার সামনেই তো ভাইয়ের সাথে মজাও করা যায় না, তাহলে তেড়ে এসে কান মুলে দেয়, নয়তো ধমকে ধমকে একাকার করে দেয়। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমাকে তারা কুড়িয়ে এনেছিল। যদিও বাবা আমাকে বেশি ভালোবাসে, বাবা কালকে আসবে, তখন আমি মায়ের নামে বাবার কাছে নালিশ করব।
তাদের দুজনের কথায় অলি কোনো রেসপন্স করলো না। সে শুধু এক দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। ঈশা বলে উঠল, অলি কথা বলছিস না কেন? উর্মিলা চিন্তিত কণ্ঠে বলল, ওর মনে হয় শরীর ভালো নেই। ঈশা, তুই বরং ওর মাকে ডেকে আন যা। ঈশা মাথা ঘুরিয়ে যাওয়ার জন্য ঘুরতে অলি বলে উঠল, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি 10 মিনিটে রেডি হয়ে বেরোচ্ছি। ঈশা জিজ্ঞাসা করলো, তুই শাড়ি পরতে পারিস? আমি শাড়ি পরতে পারি। ঈশা কথা বাড়ালো না, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা, আমরা বাইরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নেই। ঈশা আর উর্মিলা বাইরে বের হতে অলি দরজা লাগিয়ে দিল। তারপর শাড়িটা নিয়ে পরতে লাগলো। সে নিজের গায়ে ওড়নাটা সরাতে ঘাড়ে আর গলায় থাকা কামড়ের দাগগুলো বেশি করে ফাউন্ডেশন মেখে নিল। তার দৃষ্টি নির্লিপ্ত, যেন সব কিছু স্বাভাবিক আছে। অলি মনে মনে বলল, আমি চাই না আমার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার বাবা মাকে লোকেরা আজে বাজে কথা বলার সুযোগ পেয়ে যাও। আমাকে বেঁচে থাকতে হবে, নিজের বাবা মায়ের জন্য বেঁচে থাকতে হবে। অলি চোখে কাজল পরতে নিল। সে যদিও সচরাচর লিপস্টিক ইউজ করে না, তবে ঠোঁটের দাগগুলো লুকানোর জন্য অলি ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক দিল। চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে রাখলো। আজকে সে চুল বাঁধবে না। এদিকে আলবি দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। না, এভাবে আর দাঁড়িয়ে থাকা যাবে না। কিছু একটা কর এভি, কিছু একটা কর। পেয়েছি। ভাবতে আলবি একটা বড় শ্বাস নিল। স্বভাবত এক হাত প্যান্টের পকেটে দিয়ে ঈশা আর উর্মিলার দিকে এগিয়ে গেল। তোরা এখানে দাঁড়িয়েছিস, আর ওদিকে ফাংশনে ওখানে সবাই তোদেরকে খোঁজাখুঁজি করছে। ঈশা আর উর্মিলা একবার আলবির দিকে তাকিয়ে একে অপরের দিকে তাকালো। আলবি কিছু একটা ভেবে বলে ওঠে, ওখানে সবাইকে চকলেট দেওয়া হচ্ছে, তাই তোদেরকে খুঁজছে। আর একটু দেরি করে গেলে আমার মনে হয় না যে তোদের ভাগ্যে চকলেট জুটবে। আলবির কথা শুনে ঈশা আর উর্মিলা এক মুহূর্ত না ভেবে ছুট লাগালো। আলবি একটা ঢোক গিলে বড় শ্বাস নিল। নার্ভাসনেসের ঠেলায় কিছুক্ষণ ঘাট আর কান চুলকে উঠতে লাগলো। এদিক সেদিক তাকিয়ে দরজায় নক করতে যাবে, তার আগে দরজা খুলে যায়। অলি রুমের বাইরে পা রাখা মাত্র শক্তপোক্ত কিছু একটার সাথে ধাক্কা খেলো। ভুরু কুচকে মাথা উঁচু করতে আলবিকে দেখে অলির সাথে সাথে 2 পা পিছিয়ে যায়। অলি কিছু বুঝে ওঠার আগে আলবি রুমে ঢুকে অলিকে ঘুরিয়ে দরজার সাথে চেপে ধরে। অলি চিৎকার দেওয়ার উদ্দেশ্যে মুখ খুললে আলবি উপায়ন্ত না পেয়ে অলির মুখ চেপে ধরে। অলি ডাগর ডাগর নয়নে আলবির দিকে তাকিয়েছে। আলবি এক হাতে দরজাটা লক করে অলির দিকে তাকালো। অলির চোখের পানি দেখে আলবির কেমন যেন পাগল পাগল লাগছে। অলি আলবিকে এত কাছ থেকে দেখে তার গত রাতের কথা মনে পড়ছে। আলবি কিছু বলতে যাবে, তার আগে অলি নিজের হাত দ্বারা আলবির বুকে কিল ঘুষি মারতে লাগলো। আলবি একটা হতাশার শ্বাস ফেলে অন্য হাত দ্বারা অলির 2 হাত চেপে ধরল। হানিবি, আমাকে আঘাত করতে চাইলে তোমাকে নিজের হাত ব্যবহার করতে হবে না, বুঝলে? তোমার চোখের এক ফোঁটা জল আমাকে 100 বার মেরে ফেলার ক্ষমতা রাখে। অলি ছটফট করতে লাগলো। তবে আলবির মতো সুঠাম দেহের অধিকারী পুরুষের সাথে তার না পেরে ওঠাই স্বাভাবিক। লোকটার সামনে নিজেকে নিতান্ত দুগ্ধপোষ্য শিশু বলে মনে হচ্ছে। আলবির অসহায় কণ্ঠে বলল, আমাকে কথা বলার সুযোগ দাও প্লিজ। অলি তাও ছটফট করে যাচ্ছে। আলবি এবার প্রচণ্ড বিরক্ত হয়ে গেল। হানিবি, কেন এরকম করছো? আমাকে দেখে ভয় পেও না প্লিজ। আমি তোমার সাথে ইচ্ছে করে কিছু করিনি। বোঝার চেষ্টা করো, আমি যা করছি সবটাই ভুল করে করছি। সব কিছু অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, তবুও বলছি, শোনো, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও, আমি সবাইকে ম্যানেজ করে নেব। আলবির কথা শুনে অলির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। অলি কাঁদতে কাঁদতে আলবি দ্রুত গতিতে অলিকে ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ায়। অলি ছাড়া পাওয়া মাত্র নিজের চোখের জল মুছে নেয়। তারপর আলবিকে চমক দিয়ে অলি হেসে ওঠে। অলি হাসছে, কিন্তু আলবি বুঝতে পারছে যে অলি অতিরিক্ত ক্রোধের বশবর্তী হয়ে এভাবে হাসছে। আপনি বললেন যে সবটা নাকি আপনি ভুল করে করছেন, কিন্তু আমি তো বলছি সব কিছু আপনার আগে থেকে প্ল্যান ছিল। আপনি একটা খারাপ লোক। আপনি আপনার বন্ধুকে দিয়ে আমাকে নিজের রুমে নিয়ে গেছেন। আর ওয়েট, আপনার ভাষ্যমতে যদি এটা ভুল হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বিয়ে করার কথা কেন বলছেন? আমি কোন যুক্তিতে আপনার মতো একজন রেপিস্টকে বিয়ে করতে যাব? অলির কথা শোনা মাত্র আলবির রক্ত চোখে অলির দিকে তাকায়। অলির দিকে এগিয়ে যেতে যেতে বলে, হোয়াট ডিড ইউ সে? কেন আপনি শুনতে পান না? আপনি একজন রেপিস্ট। আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক করেছেন। কথাটা শুনে আলভি নিজেকে কন্ট্রোল করতে না পেরে অলির গাল চেপে ধরে। রাগে আলভি হিতাহিত জ্ঞান শূন্য, তার শক্ত চিবুক দৃশ্যমান। আলভি শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, ইউ লিটিল হানিবি, বয়স কত তোমার?
অলি রাগি চোখে আলভির দিকে তাকায়। আলভি দাঁতে দাঁত চেপে অলিকে একবার উপর থেকে নিচ অবধি দেখে নিল, তারপর হুস্কি স্বরে বলল, টপ আর স্কার্টে 10 বছরের বাচ্চা লাগতো, এখন শাড়িতে 12 বছরের বাচ্চা বলে মনে হচ্ছে, কিন্তু কথা তো একদম প্রাপ্তবয়স্ক নারীর মতো বলছো। বাই দ্য ওয়ে, আই লাইক ইট। অলি না চাইতো আলভির হাসকি ভয় শুনে অনেক ঘাবড়ে গেল। নিজেকে যতই সাহসী দেখাক না কেন, পরিশেষে সে একজন 15 বছর বয়সী বাচ্চা মেয়ে। আলভি ঘাড় কাত করে অলির দিকে তাকালো, দরজায় এক হাত ঠেকিয়ে অলিকে বন্দি করে নিল। অলি একটা ঢোক গিলে বলে উঠল, আপনি সরে যান, নইলে আমি চিৎকার করব। আলভি অলির মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, তাই নাকি? আরও চিৎকার করো, আই ডোন্ট কেয়ার। তুমি যদি সবাইকে জানাতেই চাও জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর সব কিছু জানার পর কী হবে সেটা জানো নিশ্চয়ই। হাইমান সম্মান রক্ষার্থে হলো সবাই তোমাকে আমার হাতেই তুলে দিবে। তারপর তুমি কোথায় পালাবে হানিবি? আমাকে এই অদ্ভুত নামে ডাকা বন্ধ করুন। আপনি যতবার আমাকে এই নামে ডাকেন আমার প্রচণ্ড ঘেন্না হয়। আলবি ঘুরু কুচকে অলির দিকে তাকায়। অলি আর হানিবির অর্থ তো একই, তাহলে শুনতে খারাপ লাগবে কেন? ও আই সি, এটা ঠিক ওই শারীরিক সম্পর্কের মতো, তাই না? বিয়ের পরপর পবিত্র আর বিয়ের আগে ধর্ষণ। ওকে হানিবি, আমি তোমাকে বিয়ের পরেই এই নামে ডাকবো। অলির হাত পা কাঁপছে, লোকটার কথা মতো যেন বিষের মতো তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। সেই সাথে তার প্রচণ্ড রাগ আর ঘৃণা কাজ করেছে। আলবি হঠাৎ করে অলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, সেটা তোমার জন্য ভালো হবে। অসম্ভব, আমি মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। আপনাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বিষ খেয়ে নেব। অলির কথাটা শুনে আলবি স্তব্ধ হয়ে গেল। অলি সেই সুযোগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। অলি চলে যেতে আলবি রেখে মেখে দরজার দিকে উপরেই ঘুষি দিল। বাড়ির বাগানে পুরোটা অংশ ঘিরে গায়ে হলুদের ফাংশনের জন্য ডেকোরেশন করা হচ্ছে। ঈশা আর উর্মিলা চকলেট পাওয়ার উদ্দেশ্যে এসে নিরাশ। উর্মিলা বলে উঠল, ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করছে রে। ঈশা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার এবার কান্না পাচ্ছে। তোর কান্না কেন পাচ্ছে শুনি? পেছন থেকে কারো কথার আওয়াজে ঈশা আর উর্মিলা পেছন ফিরে তাকায়। স্বামী ভুরু কুচকে ওদের দিকে তাকিয়েছে। উর্মিলা একটা হাসি দিয়ে চলে যেতে নিলে ঈশা তার হাত ধরে ফেলে। আপু যাচ্ছিস কেন? আমি কাবাবে হাড্ডি হতে চাই না। উর্মিলার কথা শুনে স্বামী হালকা কেসে বলল, তোদের কিসের জন্য কান্না পাচ্ছে শুনি? উর্মিলা বলতে লাগলো, আর বলবেন না স্বামী ভাই, ভাইয়া আমাদের সাথে প্রাণ করছে। ও বলেছে এখানে নাকি চকলেট দেওয়া হচ্ছে। উর্মিলার কথা শুনে স্বামীর হেসে উঠল, তোদের সাথে প্রাণ করার এত সহজ আগে জানতাম না রে। এদিকে দিয়ান বাড়ির ভিতরে ঢুকতে কাউকে দেখতে পেল না। আমি কি ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি? না, বাড়ির নাম তো ঠিকই আছে। আমার স্পষ্ট মনে আছে এই বাড়ি আলবির সাথে একবার এসেছিলাম। তাহলে চারিদিকে এত শান্তি কেন? বিয়ে বাড়িতে এত শান্তি মানায় না। এর চাইতে তো হসপিটালে চিৎকার চেঁচামেচি বেশি। দিহানের ভাবনার মাঝে আসমা বানু ড্রয়িং রুমে আসেন। দিহানকে দেখে সে এগিয়ে গেলেন। আপনি কাউকে খুঁজছেন? দিহান ভদ্রতার খাতিরে সালাম দিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি এভির বন্ধু। এটা ওর মামার বাড়ি না? আসমা বানু এভি নামটা শুনে চিনতে পারল না। আমি তো এইবারে অতিথি, তাই সবার নাম আমি জানি না। আসুন বসুন, আমি আমার বোনকে ডেকে দিচ্ছি। আসমা বানু চলে যেতে নিলে দিয়ান বলে ওঠে, এভি মানে? আমি আলভির কথা বলছি আন্টি। ওকে তো আপনি চেনেন, এই যে রাগে দেখতে লম্বা করে ছেলেটা, যে সারাক্ষণ মুখটা পেঁচার মতো করে রাখে, সেই ছেলেটা। দিহানের কথা শুনে আসমা বানু ভীষণ হাসি পেল। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আলভি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। দিহান তো ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, ইয়া, পুরো 83 ঘন্টা 23 মিনিট পর তোকে দেখলাম। আমি তোকে অনেক মিস করছি দোস্ত। রিফাত কোথায় রে? ওকে ডাক, শালারে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ফোনটা কী করে রেখেছে কে জানে। আলভি মুখে কিছু না বলে দিহানকে সরিয়ে দিল। দিহান ভুরু কুচকে তাকালো, তোর মুখটা সবসময় এরকম না করেও রাখলেও তো পারিস। আলভি কিছু বলতে চাইলো, আসমা বানুর জন্য বলতে পারলো না। এমনি সকালবেলার ঘটনার জন্য আলভি অনুতপ্ত। নিজেকে তাদের সামনে আরও খারাপ বানাতে চাইছে না। আলভি উল্টো দিকে ঘুরে উপরে চলে যায়। দিহানও আলভির পিছু পিছু যায়। অলি স্টেজে সামনে গিয়ে দাঁড়াতে ঈশা উর্মিলা স্বামীরা তার পাশে এসে দাঁড়ায়। স্বামীরা অলিকে দেখে বলে, অলি, তোমার ঠোঁটে লিপস্টিক লেপটে গেছে। স্বামীরার কথা শুনে অলি নিজের ঠোঁটে হাত দেয়। তার মনে পড়ে আলভি তার মুখ চেপে ধরছিল, তখন হয়তো লিপস্টিকটা লেপটে গেছে। 15 বছর বয়সী মা, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার
এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।